স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ঈদের টানা ছুটিতে সমুদ্র সৈকত, বন, পাহাড়, পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। দীর্ঘ ছুটি থাকায় পর্যটন ব্যবসা জমে উঠেছে। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কক্সবাজারের সাগর সৈকত। জায়গা না পেয়ে পর্যটকরা ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। ছিল সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়। সূর্যোদয় ও সূর্যাস্তের মুখোমুখি হবার জন্য বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও সুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে ছিল পর্যটকদের উপস্থিতি। গাজীপুরের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো মুখর দর্শনার্থীদের পদচারণায়। দেশি বিদেশি বন্য পশু, পাখি, মাছ এবং সরীসৃপ প্রাণী দেখতে সাফারি পার্কে লম্বা লাইন। ভ্রমণপ্রিয় মানুষের উপস্থিতিতে মুখর ছিল নাটোরের উত্তরা গণভবন। এছাড়া রানী ভবানীর রাজবাড়ি, হালদিবিল, চলনবিল সহ নানা জায়গায় দর্শনীয় স্থানে ঘুরেছেন পর্যটকরা। নড়াইলের পার্কগুলোতেও ছিল উৎসব মুখর পরিবেশ। চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে মানুষ ছুটে আসে ডিসি পার্কে। নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার, পাহাড়পুরে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা। এসব নিয়ে আজকের আলোচনার বিষয় ঈদে পর্যটন ব্যবসা কেমন হলো। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন কক্সবাজার বৃহত্তর বিচ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান, এবং খুলনা থেকে যুক্ত হবেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কোচি। আমরা শুরু করব আলোচনা। আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, আমরা তো একটা ছোট্ট ভূমিকা দিলাম, আপনারা যেহেতু সরাসরি ডিল করেছেন, কেমন গেল ঈদের পর্যটন, এখনো পর্যটক আছে কিনা, ব্যবসা কেমন হলো? ধন্যবাদ ডিবিসিকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে দীর্ঘ 9 দিনের টানা ছুটির কক্সবাজারে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক কক্সবাজারে এসেছে এবং আমরা পর্যটন ব্যবসায়ীরা রমজান মাস জুড়ে পর্যটক শূন্য ছিল এবং খুব লসের ক্ষতির সম্মুখীন ছিলাম। সবকিছু মিলিয়ে কক্সবাজারে এবারের সর্বোচ্চ পরিমাণ পর্যটক এসেছে এবং আমাদের আশানুরূপ ব্যবসা বাণিজ্য হয়েছে এবং আমরা আমাদের যে রমজানের ক্ষতিটুকু ছিল সেটা আমরা খুশি, আমরা লাভের মুখ দেখতে পেয়েছি। আমরা আশা করতেছি আগামী যেহেতু পয়লা বৈশাখ আছে, 12 তারিখ 14 তারিখ পর্যন্ত পর্যটক ঢল কক্সবাজারে থাকবে। আজকে যথার্থ বলেছেন, আজকে কিছু পর্যটক সংখ্যা কম রয়েছে যেহেতু খোলার দিন, অফিস খোলার দিন, এবং আমরাও হোটেল মোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি সহ সর্বস্তরের ব্যবসায়ীরা এবং জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সবকিছু মিলিয়ে কক্সবাজারের একটা শ্বাস রব ছিল, নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। সব মিলিয়ে মেহমানদারের কোনো ঘাটতি হয় নাই। টুকটাক সামান্য কিছু ঘটনা ছাড়া কক্সবাজারের পর্যটন শিল্পে এবার একটি নবদিগন্তের উন্মোচন হয়েছে, যে ব্যবসায়ীরা এবং কক্সবাজারবাসী দেখিয়ে দিয়েছে যে পর্যটকদেরকে কিভাবে বরণ করতে হয়, তাদেরকে কিভাবে মেহমানদারি করতে হয়। সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ ছিল। তারপরেও সব সময় কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, ফরিয়াদি রয়েছেন, তারা সুযোগ বুঝে হোটেলের দাম বাড়তি, খাবারের দাম বাড়তি, অটোওয়ালারা বিভিন্ন ধরনের ঘোড়াওয়ালা ক্যামেরা পার্সনদেরকে টুরিস্ট পুলিশ যে ক্যামেরাম্যানরা ডিস্টার্ব করেছিল, এক ক্লিকে অনেক ছবি তোলে, তাদের ব্যাপারে টুরিস্ট পুলিশ যথার্থ ব্যবস্থা নিয়েছে। এবং আমি আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি ছিল ব্যবসায়ীদের, যে আমরা সর্বোচ্চ রেভিনিউ কক্সবাজারের পর্যটকদের সেবা দেওয়ার জন্য, আমরা মানুষ যখন ঘুরতে যাই তখন আমরা মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা বসে থাকি, কিন্তু আমরাও ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির শিকার হই যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস নাই। আমরা 13টা 14টা প্রতিষ্ঠানে একটা ব্যবসার জন্য গেলে অনেক ধরনের লাইসেন্স নিতে আমাদের কষ্ট পোহাতে হয় এবং পর্যটকদেরও অনেক সমস্যা ছিল। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যেই প্রতিদিন মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে এবং আমাদের ব্যবসায়ীদের অনেক ভাই বারাদার এখানে মারা গেছে ঈদের ছুটিতে এবং পর্যটকও মারা গেছে, একদম সমন্বয়ক সহ একটা পরিবারের সম্পূর্ণ লোকজন মারা গেছে। তো সরকার পর্যটন বিনোদন এক্সপোর্ট গুলো যেন বিষাদে পরিণত হয়েছে এগুলো এবারে গাড়ির রোড অ্যাক্সিডেন্টের কারণে। তো আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং সম্মিলিত কক্সবাজারবাসীর পক্ষ থেকে একটা জোর দাবি যে ঢাকা যেমন চট্টগ্রাম 6 লাইনের রাস্তা হয়েছে, কক্সবাজার চট্টগ্রাম রাস্তাটা যেন 6 লাইনে পরিণত দ্রুত কাজ করা হয় এবং পর্যটন কেন্দ্রগুলোতে বিকালবেলা বিনোদনের ব্যবস্থা করা হয়। পর্যটকরা সকালবেলা গোসল করার পর তাদের পরিবার পরিজন নিয়ে সন্ধ্যাকালীন বিনোদনের কোনো ব্যবস্থাপনা থাকে না, যার কারণে তাদের একঘেয়ে পরিবেশ এবং কক্সবাজারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হয়। তা আমাদের ব্যবসায়ীদের মহলের পক্ষ থেকে
ডিবিসির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকার বাহাদুরকে জানাতে চাই, যেন কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন হলে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। কক্সবাজারের গার্মেন্টস শিল্পের বিকল্প হচ্ছে পর্যটন শিল্প। বিশ্বের বিভিন্ন দেশে এই পর্যটন শিল্পকে অবলম্বন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। এখানে যদি আপনি প্রশিক্ষিত জনগণ, বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটির উপর প্রশিক্ষণ কেন্দ্র করা হয় এবং তাদেরকে প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়, তাহলে তাদের সেবার মান যেমন কক্সবাজার হোটেল জগতে পর্যটকদের সেবার যেমন মান বাড়বে, তেমনি ভাবে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমি আপনাকে আরেকটা বিষয়, যেটা আমাদের ব্যবসায়ী মহলের সবচেয়ে বেশি আমরা ভোগান্তিতে পড়ি, আমরা আমাদের যে ন্যায্যতা গুলো থাকে, বিভিন্ন ধরনের আলোকায়ন, সড়কের যে কাজ, বিশেষ করে কক্সবাজার শহরটা টমটমের শহরে পরিণত হয়েছে, যেখানে জি, যদি জনাব আব্দুর রহমান, আমি থাইল্যান্ডের আপনার মতো। কাছ থেকে আরো শুনবো। আমাদের সঙ্গে খুলনা থেকে মাজহারুল ইসলাম কোচি যোগ দিয়েছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। তিনি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক। মাজহারুল ইসলাম কোচি, আপনার কাছে জানতে চাই, এবারের ঈদে সুন্দরবনের পর্যটন কেমন ছিল, আপনারা কেমন ব্যবসা করলেন? ধন্যবাদ আপনাকে। বিগত 10 বছরের তুলনায় এই বছর যেভাবে আমরা সাড়া পেয়েছি এবং যে পরিমাণ পর্যটক পেয়েছি, যা আমাদের আশাতে ছিল না। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষ এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছে এবং পর্যটনের কারণে পর্যটন শিল্পকে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চলছে। আর যেহেতু রোজা ছিল আমাদের পিক আওয়ারের মধ্যে, কিন্তু রোজার পরে যে আমরা এত পর্যটক পাবো আমরা কখনো আশাও করি নাই। এবং আমাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো ছিল বর্তমান অনেকাংশেই সেটা কমে গেছে। আর অত্যাধুনিক সব লাক্সারি জাহাজের কারণে সুন্দরবনের পর্যটন এক নতুন নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। আশা করি আমরা সারা বছরই আমরা এবার সুন্দরবন পর্যটনকে এগিয়ে নিতে পারবো। আর অন্যান্যবার যে প্রতিবন্ধকতা থাকে, এই বছর কিন্তু আমরা সারা বছরই মানে অন্যান্য তুলনায় এবার খুব ভালো ব্যবসা হয়েছে। আশা করি ভবিষ্যতে মে পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো ট্যুর করতে পারবো এবং পর্যটনকে এগিয়ে নিতে পারবো। আশা করি আপনাদের সবাইকে জানাতে চাই, সুন্দরবন 2 ধরনের ট্যুর করা হয়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন, একটা হচ্ছে শীতকালীন। তো শীতকালীন যে ট্যুরটা করা হয় ওই সময় আমরা হিরন পয়েন্ট গোলপাতে যেতে পারি, কিন্তু তাছাড়াও এই গ্রীষ্মকালে আমরা অন্যান্য যে পর্যটন স্থান রয়েছে, কচিকালী, ডিমেচর, আন্দারমানিক, এই স্পট গুলো কিন্তু আমরা 12 মাসই ট্যুর করতে পারি। অনেকে ভ্রান্ত ধারণা আছে যে এই গ্রীষ্মকালে নদীর উত্তপ্ত বেরোয় যায়, কিন্তু আসলে আমরা কিন্তু তাদের জানাতে চাই, আমরা যে রুট দিয়ে চলাফেরা করি সেই রুটটা আসলে নিরাপদ এবং অনেকটা রিস্ক মুক্ত মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ মাজহারুল ইসলাম কোচি। আমরা আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি ঈদের পর্যটন ব্যবসা কেমন হলো এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন কক্সবাজার থেকে কক্সবাজার বৃহত্তর বিচ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান এবং খুলনা থেকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কোচি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও কক্সবাজারে যেতে চাই। আব্দুর রহমান, আপনার কাছে, আপনি বলছিলেন যে প্রতিদিন প্রায় 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে এখন আসছেন। তো সেই ক্ষেত্রে কক্সবাজার ছোট্ট একটা শহর, এত মানুষ অ্যাকোমোডেট করা শুধু নয়, তাদের খাবার দাবারের ব্যবস্থা, মানে সবকিছু মোটের উপরে কিভাবে সম্ভব হচ্ছে এটা একটু জানতে চাই। আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। আসলে আমাদের 4 শতাধিক হোটেল মোটেল রয়েছে, যেখানে 1 থেকে 1,80,000 লোক ধারণ ক্ষমতা রয়েছে। এবং সেখানে কক্সবাজারের ছোট বড় কটেজ এবং ফ্ল্যাট বাড়ি সবকিছু মিলিয়ে আমাদের প্রতিদিন 2 লাখ লোক রাখার সম্ভব। কিন্তু এত লোকের জন্য আপনি যে বলেছেন, এখানে নিরাপত্তা এবং খাদ্যর ব্যবস্থা সবকিছু কক্সবাজারে সবসময় খোলা থাকে, কিন্তু পর্যটকরা একটা ছুটিতে, ঈদে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, বিশেষ বিশেষ দিনগুলোতে পর্যটক আসার কারণে কক্সবাজারের ছুটির দিনগুলোতে অতিরিক্ত আধিক্য হয়ে যায় এবং কিছু অসাধু ব্যবসায়ীরা একটু এটাকে নিয়ে মুনাফা করার জন্য চিন্তা ভাবনা করে, এখানেই একটু সমস্যা হয়। একটু পর্যটকরা যদি সচেতন হয়, তাহলে ওনারা যদি ভ্রমণের জন্য, আমরা একটা স্লোগান ধরছি যে ভ্রমণের জন্য ছুটির দিনে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন। আপনাকে ছুটি নিয়ে যদি ঘুরতে আসে, তাহলে সবকিছুর দাম স্বাভাবিক থাকে, লোক সংখ্যা কম থাকে, পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঘুরে ফিরে পরিবারের আনন্দটা উপভোগ করা যায়। কিন্তু আমাদের
একটা স্বভাব যে যখনই ছুটি হবে সবাই একসাথেই কক্সবাজারে আসার জন্য উঠে পড়ে লেগে যায়, তাইলে বিমান গাড়ি তারপর হলো যে রাস্তাঘাট সব জায়গায় লোক লোকারণ্য থাকে। এবং ওখানে খাওয়ারের বাজার আপনি যে দেখা যায় একটা পরিবারেও এক জায়গায় 10 জন লোক থাকলে ওখানেও সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরও একটু সমস্যা হয়। তো আমরা যেহেতু এটা আমাদের অভ্যাস পরিণত হয়ে গেছে, কক্সবাজার ব্যবসায়ীরা সবসময় অধিক লোককে মেহমানদারি করতে সবসময় প্রস্তুত থাকে, আমরাও আমাদের এটা আমরা মানিয়ে নিই এবং পর্যটকদেরও একটু কষ্ট হলেও তারা তাদের ভ্রমণটাকে আনন্দ উপভোগ করার জন্য, যেহেতু ছুটি পায় না সরকারের বিভিন্ন, এটা যে সরকার যে একটু চিন্তা করে ছুটিগুলোকে যদি মানে অফিসের অর্ধেক লোক অর্ধেক কিভাবে করা যায়, এটাও একটা মনে হয় আলোচনা রাখা আমার মনে হয় দরকার, তাহলে পর্যটন শিল্পের উন্নয়ন হবে এবং তাদেরও অর্থেরও সাশ্রয় হবে। আরেকটা যেটা বলছেন নিরাপত্তার বিষয়টা, এটা হলো যে পর্যটকদেরকেও সচেতন হতে হবে এবং ব্যবসায়ীদেরকেও সহযোগী এবং সাহায্যপূর্ণ মনোভাব এবং সবকিছু সবাইকে সবার দিক দিয়ে এগিয়ে আসতে হবে। কিছু কিছু পর্যটক আছে কক্সবাজারে অনৈতিক কিছু দাবি করে, নারী, অবৈধ মদ, বিভিন্ন ধরনের যেগুলাতে সহজে পাওয়া যায় না, মানে নানা চিকন পথে তারা হাঁটতে চায়, তখনই এখানে ছিনতাইয়ের ঘটনা হয়, বিভিন্ন ধরনের খুন, রাহাজানি, বিভিন্ন ধরনের অপকর্মের যে লোকগুলা রয়েছে তাদের খপ্পরে পড়লে তখন সর্বশান্ত হারাইতে হয়। এইবারে কিন্তু মানে পর্যটকদেরও টুরিস্ট সাবধান পুলিশের থাকার যে একটা ভূমিকা। ব্যাপার আছে। ধন্যবাদ আব্দুর রহমান। আমি একটু খুলনায় যাব, মাজহারুল ইসলাম কোচি, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটা জানতে চাইবো, এমনিতে যে কোনো পর্যটন স্পটে যাবার জন্য নিরাপত্তার একটা ইস্যু থাকে, কিন্তু বিশেষ করে সুন্দরবনে যখন পর্যটক যায় সেখানে সুন্দরবনের নিরাপত্তা রক্ষা হচ্ছে কিনা সেইটা দেখা হয়, সেটা কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে আপনার কাছে জানতে চাই। আমাদের আসলে সুন্দরবন শুরুর থেকেই নিরাপত্তা নিয়ে আমরা সুন্দরবনের দিকে অগ্রসর হই। আমরা প্রথমেই 2 জন অস্ত্রধারী বনরক্ষী নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং আমাদের সব থেকে বেশি নিরাপত্তা আমরাই ব্যবহার করি। তার কারণে আমাদের কোস্টগার্ড আছে, নেভি আছে এবং আছে র্যাব আছে, পুলিশ, নৌ পুলিশ, প্রতিটা স্পটে নৌবাহিনীর জাহাজ স্ট্যান্ড বাই থাকে। যার কারণে নিরাপত্তার ব্যাপারে আমাদের সাথে বাংলাদেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় আমরা নিজেরা মনে করি 100% পর্যটক নিরাপদ। এছাড়া নিরাপত্তার ব্যাপারে আমরা কখনোই আপোষ করি না। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং আমরা কখনোই বনরক্ষী আর্মস গার্ড সহ আমরা যাই না। কিন্তু 87 সালের থেকে সুন্দরবন পর্যটন চালু হয়েছে। আজ 2025 সাল পর্যন্ত কোন পর্যটক আজ পর্যন্ত হ্যারেস হয়েছে এরকম কোন নজির আমাদের সুন্দরবনে নাই। আমরা আসলে সবসময় চেষ্টা করি পর্যটকের নির্ভেজাল এবং নির্ভয়ে সুন্দরবন পর্যটন করতে পারে এ ব্যাপারে আমরা সবসময় রেডি থাকি এবং উল্লেখিত যে নিরাপত্তা বাহিনীগুলো আছে তারাও আমাদের ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের ব্যাপারে তারা যদি যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা আসলে এতে সন্তুষ্ট তাদের উপর। আমরা মনে করি বাংলাদেশের উল্লেখযোগ্য নিরাপত্তা বিস্তৃত যদি কোথাও থাকে তাহলে আমাদের সুন্দরবনই আছে। জি, ধন্যবাদ মাজহারুল ইসলাম কোচি। আমি কক্সবাজারে যেতে চাই আব্দুর রহমান আপনার কাছে। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন হোটেল মোটেলে বা খাবারের রেস্টুরেন্টগুলোতে বেশি চার্জ করার একটা অভিযোগ আমরা সব সময় শুনতে পাই। কক্সবাজারের আব্দুর রহমানের কাছে প্রশ্ন করছি আমি, এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে গেলে যে পরিমাণ খরচ হয় আশেপাশের দেশে চলে গেলে তার চেয়ে কম খরচ হয়, এই ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আমি তো প্রথমেই বললাম যে যখন অতিরিক্ত লোক আসে কিছু ফরিয়াদিরা রয়েছে, এবং আর সবচেয়ে আরেকটা যে বিষয় আপনাকে যেটা জানাতে চাই, আসলে আমাদের রাস্তার পারে যে হোটেলগুলো রয়েছে যেগুলা মানে মানুষ চায় কি দ্রুত ওই স্থানগুলোতে গিয়ে খাবার খেতে চায়, থাকতে চায়, বিষ বিও লাগবে। এখন ঘুরতে এসে মানে টুরিস্টের ডিমান্ডের কোনো শেষ থাকে না। কিন্তু কক্সবাজারে প্রায় হাজারখানেক রেস্টুরেন্ট রয়েছে, 400-র উপরে 500-র কাছে হোটেল রয়েছে, কিন্তু সব সময় সবাই কি করে, যেগুলো সমুদ্রের পারে হোটেলগুলা ওখানে সবাই থাকার জন্য কি করে, ওখানে কিন্তু লোক সংখ্যা খুব কম, কিন্তু ওই রুমগুলা অনেক সময় এরা বুকিং করে রাখে। 2,000 টাকার হোটেল 16,000 টাকা, 2,000 টাকার হোটেল 20,000 টাকা। তাহলে আমাদের পর্যটকরা যদি মানে একটু সচেতন হয়, ওনারা যে কক্সবাজারের অলি গলি, যে কক্সবাজার শহরটা কিন্তু ছোট শহর, এখানে 500 হোটেল মানে অনেক হোটেল। এখন সামনের হোটেলে রুম ফুল, কিন্তু ভিতরের হোটেল রুম গুলাতে প্রায় কোনো গেস্টই নাই, পর্যটকে নাই।
ওখানে কিছু অটো চালকরা রয়েছে, তারা ওখানে এনে ওনাদেরকে বিক্রি করে। তাহলে আমাদের তো অনলাইনের যুগ এখন, আমরা হোটেলগুলো যদি চার্জ দিয়ে অনলাইনে বুকিং দিয়ে যদি আমরা কক্সবাজারে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো হয় না। এই জন্য জি, এখানে পর্যটন এখানে সেক্টরে জেলা একটা প্রশাসন প্রশ্ন করতে কক্সবাজার চাই জেলা আপনাকে। ওনাকে একটু আপনি আমাকে শুরুতে বলেছিলেন যে বিনোদনের ব্যবস্থা নাই, সরকার যদি সেই বিনোদনের ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। কিন্তু যেভাবে হোটেল মোটেল বা রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে, সেইভাবে বিনোদনের ব্যবস্থা বেসরকারিভাবে গড়ে তোলা সম্ভব কিনা? জি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে প্রশাসন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ীরা রয়েছেন, তারা যদি তথ্যমূলক কিছু অ্যাপস, যেমন জেলা প্রশাসন একটা ভ্রমণিকা করছেন, এটা যথার্থ নয়। এটা যে প্রত্যেকে ওয়ান স্টপ সার্ভিস গুলো করা হয় গ্যাস পর্যটকদের জন্য, কোথায় গেলে কোন রুম গুলো হোটেল যেগুলো দেশের বিদেশে বিভিন্ন হোটেল মোটেলে যেগুলো রয়েছে, একটা সুইচ টিপ দিলেই সবগুলো হোটেলের তথ্য, এখানে রেস্টুরেন্টের তথ্য, বাজার কোথায় কি পাওয়া যায়, সবগুলো তথ্য এক জায়গায় কি করা আছে। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত পর্যটন মন্ত্রণালয় থেকে যথার্থ কোনো ব্যবস্থাপনা নেওয়া না হয়, সেটা টুরিস্টের জন্য হোক, ব্যবসায়ীদের জন্য হোক। সেটা আমরা যা করতেছি সেটা আল্লাহর ওয়াস্তে আমাদের নিজেদের পেটের প্রয়োজনে করতেছি, কিন্তু সরকারি ভাবে যদি এটা করা হতো, তাহলে আজকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বারবার আমাদেরকে নিউজ আপনাদেরকে বলতে হচ্ছে দাম, গলা কাটা বাণিজ্য, খাবারের দাম বেশি, লোকসংখ্যা রাস্তাঘাটে থাকতেছে, তাহলে এটার জন্য দায়টা শুধু পর্যটক বা ব্যবসায়ীদের না, এটা একটা গভর্নমেন্ট, যেটা সরকারকে, অথরিটিকে এটা দায়ভার নিতে হবে। যিনি জেলা প্রশাসক আছেন, যিনি জেলার একজন পর্যটন ম্যাজিস্ট্রেট রয়েছেন, কিন্তু ওনাকে তো ওনার তথ্যগুলা, দায়িত্ব দাপ্তরিক কাজগুলা প্রতিদিন যে পর্যটকদেরকে জোয়ার ভাটা থেকে শুরু করে কোথায় গেলে ঘোরা পাওয়া যাবে, কোথায় গেলে হোটেল কম দামে পাওয়া যাবে, কোথায় কোন হোটেলের তথ্য, এগুলো যদি ওনারা একটু আপডেট বেস একটা যদি সফটওয়্যার করে, তাহলে আমার মনে হচ্ছে এই তথ্য প্রযুক্তির যুগে কোনো পর্যটক হয়রানি হবে না, কোনো দাম নিয়ে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে হবে না। যিনি আমার সম্মানিত টোয়াকের যিনি আছেন, উনি ব্যবসায়ী, উনি একজন প্রবীণ মানুষ, ওনার অভিজ্ঞতা আছে। এই বাংলাদেশ সরকারের শুরু থেকে এই পর্যন্ত কোনো সরকার আমাদের নিজস্ব সংস্কৃতি, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান প্রসারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করার লোকের খুব অভাব রয়েছে। এবং এই শহরটাকে ওন করা, এটা আমার শহর, এই শহরকে ভালোবাসতে হবে। পর্যটক না আসলে আমরা খেতে পারবো না। আমাদের মধ্যে সচেতনতা আসলে আমাদের পর্যটকের উপর নির্ভর করে আমাদের পরিবার পরিজন চলে। এবং পর্যটকদের মনে করতে হবে যে আমরা না থাকলে ওনারা এসে নিরাপত্তা পাবে না, ওনারা এসে পরিবার পরিজন এখানে ঘুরতে পারবে না, বিনোদন করতে পারবে না। জি। উভয়কে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে, এবং উভয়ের মধ্যে যদি সম্পর্কটা ওইভাবে তৈরি করে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, আবার দোকান থাকলেও সবকিছু বিক্রি হয় না। আমাদেরকে নিজেদেরকে নিজেদের প্রয়োজনে এবং সংশ্লিষ্ট দেশকে ভালোবাসার জন্য দেশীয় জি, শিল্প অসংখ্য ধন্যবাদ। সংস্কৃতি। আপনি একদম পরিষ্কার করে বলেছেন। ধন্যবাদ আব্দুর রহমান, ধন্যবাদ মাঝারুল ইসলাম কোচি আজকে আমাদের মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।